নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প প্রমথ চৌধুরী রচিত একটি ভূতের গল্প। গল্প পাঠে আমি অনিন্দিতা। আমি কখনো ভূত দেখিনি, আর যারা দেখেছেন তারা কি যে দেখেছেন তা বলতে পারেন না। তাদের কথা প্রায়ই অস্পষ্ট। তার কারণ ভূত হচ্ছে অন্ধকারের জীব, তার কোনোই কাঁটা ছাঁটা রূপ নেই। আমি একটি ভদ্রলোকের মুখে দিনে দুপুরে রেলগাড়িতে যে অদ্ভুত গল্প শুনেছি, তার প্রধান গুণ এই যে ব্যাপারটা ঘটেছিল তার একটা স্পষ্ট রূপ আছে। আমি কলেজ থেকে বেরিয়ে রেল রাস্তায় কন্ট্রাক্টরি কার্যে ভর্তি হই। ওই ছিল আমার পৈতৃক ব্যবসা। আমি একবার পারলা কিমিডি যাচ্ছিলুম। পারলা কিমিডি কোথায় জানেন? গঞ্জাম জেলায়। বিএলআর-এর বড় লাইন থেকে পারলা কিমিডি পর্যন্ত যে লাইন বেরিয়েছে, সে লাইন তৈরির কন্ট্রাক্ট আমরাই নিই। তারই হিসেব নিকেশ করতে সেখানকার রাজার ওখানে যাই। গাড়ি যখন বীরহামপুর স্টেশনে পৌঁছল, তখন বেলা প্রায় 11টা। ওই 11টা বেলাতেই মাথার ওপরে আর চারপাশে রোদ এমনই খা খা করছিল যে কলকাতায় বেলা 2-3টেতেও অমন চোখ ঝলসানো রোদ দেখা যায় না। সে তো আলো নয়, আগুন। এরকম আলোয় পৃথিবীতে অন্ধকার বলেও যে একটা জিনিস আছে তা ভুলে যেতে হয়। গাড়ি স্টেশনে পৌঁছতেই একটি হৃষ্টপুষ্ট বেটেখাটো সাহেব এসে কামরায় ঢুকলেন। তিনি যে একজন বড় সাহেব তা বুঝলুম তার উর্দি পরা চাপরাশিদের দেখে। দু একটি বাবুও সঙ্গে ছিলেন। মাদ্রাজি কি উড়ে চিনতে পারলুম না, কিন্তু তাদের ধরন ধারণ দেখে বুঝলুম যে তারা হচ্ছেন সাহেবের আপিসের কেরানি। কারণ তারা সাহেবের জিনিসপত্র সব গাড়িতে উঠল কিনা দেখতে প্ল্যাটফর্মময় ছুটোছুটি করছিলেন, আর মধ্যে মধ্যে কুলিদের পিঠে ও মাথায় চটটা চাপড়টাও লাগাচ্ছিলেন। অবশেষে গাড়ি ছাড়ল। প্রথম সঙ্গীটিকে দেখে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ তার চেহারাটা ঠিক বুলডগের মতো। তার ওপর তার মুখটি ছিল আগাগোড়া সিঁদুরে লেপা। আমি ভাবলাম রোদে তেতে মুখ এরকম লাল হয়েছে। 5 মিনিট পরেই হুইস্কির বোতল খুলে একটি গ্লাসে প্রায় 8 আউন্স ঢেলে তার সঙ্গে নামমাত্র সোডা সংযোগ করে এক চুমুকে তাহা গলাধঃকরণ করলেন। তারপর ঠোঁট চেটে আমাকে সম্বোধন করে বললেন, উইল ইউ হ্যাভ সাম? আমি বললুম, নো থ্যাংক ইউ। এ কথা শুনে তিনি বললেন, দ্যার ইজ নট আ ড্রপ অফ হেডেক ইন আ গ্যালন অফ দ্যাট। ইট ইজ পাক্কা পার্থ, মাই নেটিভ প্লেস। আমিও হুইস্কি এত নিরীহ শুনেও যখন তার অমৃতে ভাগ বসাতে রাজি হলুম না, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ডোন্ট ইউ ড্রিঙ্ক? আমি বললুম, আই ডু, বাট আই ড্রিঙ্ক ব্র্যান্ডি। এ মিথ্যে কথা না বললে আমাকে তার এক গেলাসের ইয়ার হতে হতো। আমার উত্তর শুনে তিনি বললেন, ড্যামড কনস্টিপেটিং স্টাফ, ব্যাড ফর ওয়ান্স লিভার। হাউএভার, ডোন্ট ড্রিঙ্ক টু মাচ। এরপর তিনি আমাকে পাক্কা পার্থের রসাস্বাদ করতে আর পীড়াপিড়ি করেননি। নিজেই তার মেজাজ ঝালিয়ে নিতে যখন তখন ঢুকঢাক আরম্ভ করলেন। আমি যখন বেলা 2টোয় গাড়ি থেকে নেমে যাই, তখন তিনিও তার খালি বোতল গাড়ির জানলা দিয়ে ফেলে দিলেন। আরেকটি নতুন বোতলের মাথার রাং তার পাগড়ি খুলতে বসে গেলেন। লোকটা দেখলুম বেজায় মদ খায় বটে, কিন্তু বেএখতিয়ার হয় না। হুইস্কির প্রসাদেই হোক আর যে কারণেই হোক, তিনি ক্রমে মহা বাচাল হয়ে উঠলেন ও আমার সঙ্গে গল্প শুরু করলেন। অর্থাৎ সে গল্পের আমি হলুম শ্রোতা মাত্র, আর তিনি হলেন বক্তা। আমার পরিচয় পেয়ে তিনি বললেন যে তিনিও এই অঞ্চলের একজন বড় সরকারি ইঞ্জিনিয়ার, আর কার্যসূত্রে তিনি ওদেশে কি দেখেছেন আর তার জীবনে কি অসাধারণ ঘটনা ঘটেছে,
এ সম্বন্ধে নানা রকম খাপছাড়া ও এলোমেলো বক্তৃতা করলেন। দেখলুম লোকটা শুধু মধুর রসের নয়, মধুর রসেরও রসিক। গঞ্জাম ছাড়িয়েই মাদ্রাজ, আর মাদ্রাজে নাকি দেদার অপূর্ব সুন্দরী মেয়ে আছে। যদিচ পথে ঘাটে যাদের দেখা যায় তারা সব অপূর্ব সুন্দরী নয়, তবে যারা A1 সুন্দরী তারা সব অসূর্য স্পর্শা, আর সেই সব গুপ্ত রত্নদের সন্ধান দিতে পারে আর তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে শুধু PWDর বড় বড় মাদ্রাজি কন্ট্রাক্টররা। সেই সঙ্গে তিনি এও বললেন যে তুমি যখন একজন বাঙালি কন্ট্রাক্টর, তখন তুমি যদি এদেশে প্রেম করতে চাও তো তোমাকে করতে হবে সেই সব সাধারণ স্ত্রীলোকদের সঙ্গে। সে প্রেমের ভেতর কোনো রোম্যান্স নেই, আছে শুধু নানা রকম বিপদ। তারপর তার অনেক প্রেমের কাহিনী শুনলুম। দেখলুম ভদ্রলোকের জীবনে যা যা ঘটেছে সবই রোম্যান্টিক, কিন্তু তার বর্ণনা বিষম রিয়ালিস্টিক। সেই সব মাদ্রাজ হেলেন ক্লিওপেট্রাদের কথা সত্য কিংবা সাহেবের সুরার স্বপ্ন তা বুঝতে পারলুম না, কিন্তু তার একটি গল্প সত্য বলেই মনে হলো, আর সেটিই আজ বলবো। গল্প সাহেব বলেছিলেন ইংরেজিতে, আর আমি বলবো বাংলায়। আমি তো আর কিপলিং নই যে মাতালের মুখের ভূতের গল্প দা কাটা ইংরেজিতে আপনাদের কাছে বলতে পারবো। ইঞ্জিনিয়ার সাহেব বললেন, আমি যখন বিলেত থেকে চাকরি পেয়ে প্রথম এদেশে আসি, তখন এই অঞ্চলের একটি জঙ্গলে জায়গা হলো আমার প্রথম কর্মস্থল। কাজ জঙ্গলের ভেতর দিয়ে একটি পাকা রাস্তা তৈরি করা, আর সেই সঙ্গে আমার পূর্বে যিনি এ কাজে ছিলেন অর্থাৎ মিস্টার রোজার্স, তার কবরের ওপর একটি স্মৃতি মন্দির খাড়া করা। এখানে চাকরি করতে এসে নাকি অনেক ইঞ্জিনিয়ার আর বাড়ি ফেরেনি, কবরের ভেতর চলে গেছে। আমি কত খেটে কত ঘোড়ায় বহু কষ্টে কর্মস্থলে উপস্থিত হয়ে দেখি চারপাশে শুধু ঘোর জঙ্গল, আর মধ্যে মধ্যে ছোট ছোট ন্যাড়া পাহাড়, আর যেখানে একটু সমান জমি আছে সেখানেই 2-4 ঘর লোকের বসতি। আর এইসব স্থানীয় লোকেরাই জঙ্গল কাটে, মাটি খোঁড়ে, রাস্তায় কাকর ফেলে, আর দুর্মুষ দিয়ে পিটিয়ে তা দুরস্ত করে। একটি 200 ফুট উঁচু পাহাড়ের ওপর ছিল একটি PWD বাংলো। সে বাংলোটির 3 কাল গেছে আর 1 কাল আছে। শুনলুম সেখানেই আমাকে থাকতে হবে। সঙ্গে থাকবে আমার আদি দ্রাবিড় চাকর বাকর আর 2 জন স্থানীয় চৌকিদার। আমার বাসস্থান দেখে মন দমে গেল। কোথায় পার্থ আর কোথায় এই ভূত প্রেতের শ্মশান? সে যাই হোক, ঘরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাত্রিরে ডিনারের পর শুতে যাচ্ছি। এমন সময় একজন চৌকিদার এসে বলল যে শোবার আগে নাবার ঘরের দুয়ারটা ভালো করে বন্ধ করবেন, ও ঘরে একটি বাতি রাখবেন। এখানে কত কিছুর ভয় আছে, আর রাত্রিরে কেউ যদি আপনার ঘরে ঢোকে তো আমাদের ডাকবেন, আমরা এই বারান্দাতেই শুয়ে থাকব। শোবার ঘরে ঢোকবার আগে এমনিতেই আমার গা ছমছম করছিল, তার ওপর চৌকিদারের কথা শুনে গা আরও ভারী হয়ে উঠল, পা যেন আর চলে না। শেষটায় ঘরে ঢুকে দুয়ার বন্ধ করলুম। তারপর বিছানার পাশে টেবিলের ওপর একটি ছোট্ট ল্যাম্প ও রিভলভার রেখে শুয়ে পড়লুম। রাত 2টো পর্যন্ত ঘুম হল না, নানা রকম ভাবনা চিন্তায়, যে ভাবনা চিন্তার কোনরূপ মাথা মুন্ডু নেই। তারপর যেই একটু ঘুমিয়ে পড়েছি অমনি একটা খটখট আওয়াজ শুনে জেগে উঠলুম। প্রথমে মনে হলো নাবার ঘরের কবাট হয় বাতাসে নড়ছে, নয় ইঁদুরে ঠেলছে। এদেশে এক একটা ইঁদুর এক একটা বেড়ালের মতো। তারপর যখন দেখলুম শব্দ আর থামে না, তখন বিছানা থেকে উঠে রিভলভার হাতে নিয়ে নাবার ঘরের দরজা খুলে দিলুম। খুলেই দেখি একটি স্ত্রীলোক, চমৎকার দেখতে, একেবারে নীল পাথরের ভেনাস। তার গলায় ছিল লাল রঙের পুতির মালা,
দুকানে দুটি বড় বড় প্রবাল গোজা, আর ডান হাতের কবজায় একটি পুরু শাঁখের বালা। মাথার বাঁ দিকে চূড়ো বাঁধা ছিল, আর পরনে 1 হাত চওড়া লাল পাড়ের সাদা শাড়ি। এই মূর্তি দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। সে আমাকে দেখে হেসে বলল, তোমারও পিস্তল দেখে আমি ভয় পাইনে। গুলি আমার গায়ে লাগবে না। আমি কেন এখানে এসেছি জানো? তুমি যার বদলি হয়ে এসেছ, আমি ছিলুম সেই রাজা সাহেবের রাজরানী। এই হচ্ছে আমার ঘর, এই হচ্ছে আমার বাড়ি। আমি ওই খাটে শুতুম, আর ওই চৌকিতে বসে কাচের গেলাসে বিলেতি আরক খেতুম। এক কথায় আমি রানীর হালে ছিলুম। তারপর রাজা সাহেব একবার ছুটি নিয়ে বিলেত গেল, আর ফিরে এলো মোমের পুতুলের মতো একটি বিলেতি মেম নিয়ে, আর আমাকে দিল সরিয়ে। সাহেব কিন্তু আমাকে মাস মাস খরচের টাকা পাঠিয়ে দিত। তার মাসখানেক পর সে মেমটি একদিন হঠাৎ মারা গেল, অথচ তার কোনো রকম ব্যারাম হয়নি। রাজা সাহেব তার স্ত্রী কিসে মারা গেল ভেবে পেলেন না। তারপর তার চৌকিদার তার কানে কি মন্তর দিল, তাতেই ঘটল সর্বনাশ। ও বেটা ছিল আমার দুশমন। মেমটি মারা যাবার কিছুদিন পরে যখন দেখলুম সাহেব আর আমাকে ডেকে পাঠালো না, তখন আমি মনে করলুম সাহেবের কাছে নিজেই ফিরে যাই। সে আমাকে আবার নিশ্চয়ই ফিরিয়ে নেবে। রাজা সাহেবকে আর কেউ জানুক না জানুক, আমি তো জানতুম। দিনে কুলি মজুর নিয়ে কাটাতে পারলেও রাত্রিরে আমাকে ছেড়ে সে থাকতে পারবে না। যে রাত্রিরে ফিরে এলুম এই নাবার ঘর দিয়ে, রাজা সাহেব তোমারই মতো পিস্তল হাতে করে আমাকে এসে দেখা মাত্রই গুলি করল, আর ওই 2 বেটা চৌকিদার আমার লাশ জঙ্গলে ফেলে দিল। এই কথা বলে সে ঘরের ভেতর তাকিয়ে বলল, ওই দেখো, রাজা সাহেব আসছে। আমি মুখ ফিরিয়ে দেখি যে খাটের পাশে 6 ফুট লম্বা একটি ইংরেজ ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মরা মানুষের মতো তার ফ্যাকাশে রং, আর শরীরে আছে শুধু হাড় আর চামড়া। আর খাটে ধবধবে কাপড়ের মতো সাদা একটি ইংরেজ মেয়ে মৃত্যু শয্যায় শুয়ে আছে। ইংরেজ ভদ্রলোকটি আমাকে দেখে বলল, ও পিশাচি এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে। ওই আমার স্ত্রীকে বিষ খাইয়ে মেরেছে। নতুন সাহেব এসেছে শুনে এখানে এসেছে, আবার তার স্কন্ধে ভর করতে। আর ভরও করবে নির্ঘাত, কারণ ও জাদু জানে। ওর হুইস্কির চাইতেও সাদা চামড়ার ওপর টান বেশি। আর তুমি যদি ওর রূপের আগুনে পুড়ে মরতে না চাও, যেমন আমি মরেছি, তবে এখনই ওকে গুলি করো। এ কথা শুনে ব্লু ভেনাস উত্তর করল, মিথ্যে কথা। আমি ওর স্ত্রীকে মারিনি, ওই আমাকে মেরেছে, তারপর নিজে মদ খেয়ে মরেছে। সাহেবটি আমাকে বললেন, আমার কথা শোনো, ছোড়ো তোমার রিভলভার, আর দেরি নয়। এইসব দেখে শুনে ভয়ে আমার গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল, আর আমি একেবারে হতবুদ্ধি হয়ে পড়েছিল। তাই আমি না ভেবে চিনতে রিভলভার ছুড়লুম। সঙ্গে সঙ্গে হুইস্কির বোতল মেঝে পড়ে চুরমার হয়ে গেল, আর বাতিও নিভে গেল। গোলমাল শুনে চৌকিদাররা লণ্ঠন হাতে করে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ল। আমি তাদের বললুম যে ঘরে চোর ঢুকেছিল, তাই আমি পিস্তল ছুঁড়েছি। তারা একটু হাসল। তারপর সমস্ত বাড়ি আর তার চারপাশ খুঁজে কাউকেও দেখতে পেল না। তখন বুঝলুম যে রাত্রিরে আমার ঘরে যা হয়েছিল সে ভূতের কাণ্ড। তারপর থেকেই আমি আর একা শুতে পারিনি। শুনেই ওই ব্লু ভেনাস চোখের সম্মুখে এসে খাড়া হয়, আর আমি অমনি ভয়ে আড়ষ্ট হয়ে যাই। অবশ্য এখন আর সে আসে না, কিন্তু তার স্মৃতিই আসে তার রূপ ধরে। এরপর সাহেব এই বলে তার গল্প শেষ করলেন, শেষটায় যাতে একা শুতে না হয়
তার জন্য বিয়ে করলুম। আমার স্ত্রী পাক্কা পার্থ, ঘোর খ্রিস্টান ও সম্পূর্ণ নির্ভীক। সে ভূতে বিশ্বাস করে না, করে শুধু ভগবানে। আর আমি ভগবানে বিশ্বাস করি নে, কিন্তু ভূতে করি। আমরা ইঞ্জিনিয়াররা সব সায়েন্টিফিক ম্যান, ধর্মের রূপকথা হেসে উড়িয়ে দিই। আর শুধু তাই বিশ্বাস করি যার প্রত্যক্ষ প্রমাণ পাই। এইসব কারণে এই গল্প আমি মুখ ফুটে আমার স্ত্রীর কাছে বলতে পারিনি, এই ভয়ে যে আমার কথা সে হেসে উড়িয়ে দেবে। ইঞ্জিনিয়ার সাহেবের গল্প শুনে আমি বলতে যাচ্ছিলাম যে তুমি যা দেখেছ তা হচ্ছে ব্লু ডেভিল, কিন্তু তার মুখে ভীষণ আতঙ্কের চেহারা দেখে চুপ করে রইলুম। তারপরেই গাড়ি থেকে নেমে পড়লুম। আমি অবশ্যই সাদা কালো ভূতের মারাত্মক প্রণয় কলহের রোম্যান্টিক কাহিনী বিশ্বাস করিনি, কিন্তু সে রাত্রিরে পার্লা কিমেডির ডাকবাংলোর চৌকিদারকে আমার ঘরে শুইয়েছিলুম।